আসসালামু আলাইকুম। নরকের বাচ্চা লুসিফারের মেয়ে, যে কিনা মানুষের সাথে পৃথিবীতে বাস করত। না তো সে নিজের অস্তিত্বের ব্যাপারে জানতো, না সে নিজের ভেতরের শয়তানি শক্তির ব্যাপারে কিছু জানতো। এমন অবস্থায় এই অপবিত্র শক্তির সাথে সে গিয়ে পৌঁছায় ভ্যাটিকান সিটির একটি পবিত্র চার্চে। সেখানে সে কি উদ্দেশ্যে গিয়েছিল এবং এরপর সেখানকার নানদের সাথে কি কি ঘটে, এই ব্যাপারে জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। তো চলুন আর দেরি না করে সদ্য রিলিজ পাওয়া এই মুভিটির গল্প জানা যাক, যার নাম কনসিক্রিয়েশন। বাংলায় অর্থ করলে দাঁড়ায় পাপ মুক্তি। গল্পের শুরুতেই আমরা একজন মেয়েকে দেখতে পাই যে কিনা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ব্যাকগ্রাউন্ডে আমরা তারই কণ্ঠ শুনতে পাই। মেয়েটি বলছিল তার ভাইয়ের ধারণা ছিল তার উপর কোনো স্বর্গীয় অবতারের ছায়া আছে, কোনো ফেরেশতার আশীর্বাদ রয়েছে। সে কখনোই তার ভাইয়ের কথা বিশ্বাস করেনি, তবে সে এখন আর একথা অবিশ্বাস করে না। এইটুকু বলার পর তার সামনে একজন বৃদ্ধা নান চলে আসে এবং মেয়েটির দিকে পিস্তল তাক করে। দৃশ্য পরিবর্তিত হয় এবং মেয়েটিকে আমরা তার চেম্বারে দেখতে পাই। মেয়েটি একজন ডাক্তার, সে একজন চক্ষু বিশেষজ্ঞ। তার নাম হলো গ্রেস ফেরিও। তার চেম্বারে বর্তমানে এক বৃদ্ধ দম্পতি এসেছিল। বৃদ্ধার চোখ গ্রেস খুব ভালো করে পরীক্ষা করে এবং তাদেরকে গ্রেসের থেকেও ভালো একজন বিশেষজ্ঞের সাথে দেখা করতে বলে, কেননা ওই বৃদ্ধার চোখের অবস্থা খুব একটা ভালো ছিল না। গ্রেস ওই বিশেষজ্ঞের অধীনেই পড়াশোনা করেছে। একথা জানার পর বৃদ্ধার স্বামী বলে তাদের এত সক্ষমতা নেই যে তারা প্রাইভেট হসপিটালে যেতে পারবে। গ্রেস বলে ওই ডক্টর তার বন্ধু মানুষ, সে তাদের ব্যাপারে কথা বলবে। এরপর ওই দম্পতি তার চেম্বার ত্যাগ করে। গ্রেস চলে যায় তার সেই বিশেষজ্ঞ ডাক্তার বন্ধুর সাথে কথা বলতে। এই ডাক্তারের নাম ছিল ডক্টর জন হোমস। ডক্টর জন সেই বৃদ্ধার সম্পর্কে জানতে চাইলে গ্রেস বলে সে তার জীবনে এত অদ্ভুত কেস আর কখনোই দেখেনি। ডক্টর জন এরপর বৃদ্ধার চিকিৎসা করতে রাজি হয়। এখন গ্রেস কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। ফিরেই সে বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে আয়নায় নিজেকে দেখে। তার পোষা বিড়ালের সাথে কিছুক্ষণ কথাও বলে। আর এরপর সে মিসেস স্টো অর্থাৎ ওই বৃদ্ধাকে মেল করে জানায় যে ডক্টর জন তার চিকিৎসা করতে রাজি হয়েছে। হঠাৎই তখন তার ঘরের আলো নিভে যায়, কিছু একটা শব্দ শোনা যায়। গ্রেস ভাবে হয়তোবা তার বিড়াল মিস্টার মো শব্দ করেছে। সে উঠে গিয়ে মোকে ডাকতে থাকে, তবে তার কোনো সাড়া পাওয়া যায় না। তার আয়নায় আমরা একটি ছবি দেখতে পাই, যেখানে গ্রেসের সাথে আরো একজন ছেলেকে দেখা যাচ্ছিল। সে ওই ছবিটি দেখছিল। হঠাৎই তখন আয়নায় কাউকে দেখা যায়। সে পেছনে ফিরতেই কাউকে দেখতে পায় না। এমন সময় টেলিফোনটি বেজে ওঠে। গ্রেস ফোনের শব্দ শুনতেই চমকে ওঠে। নিজেকে সামলে ফোন ধরতেই ওপাশ থেকে কথা বলে ওঠে ডিসিআই অফিসার হ্যারিস। হ্যারিস তাকে জানায় তার জন্য একটি দুঃসংবাদ আছে। স্কটল্যান্ডের একটি চার্চের কনভেন্টে তার ভাইয়ের লাশ পাওয়া গিয়েছে। এটি খুন নাকি নিজেই নিজেকে সে শেষ করে দিয়েছে, এই ব্যাপারে এখনো পর্যন্ত জানা যায়নি। এই ভয়ানক খবর শুনে গ্রেস একেবারেই ভেঙে পড়ে। দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা গ্রেসকে জাহাজে দেখতে পাই। সে তার ভাইকে শেষবারের মতো দেখার জন্য স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজ থেকে নেমে সুন্দর পাহাড়ি পথ পাড়ি দিয়ে গ্রেস চলে যায় ডিসিআই অফিসে। অফিসার হ্যারিস তাকে বসতে বলে। গ্রেস বলে সে তার ভাইকে এখনই দেখতে চায়। হ্যারিস জানায় গ্রেসের ভাইয়ের পোস্টমর্টম হচ্ছে, তা শেষ হলেই একমাত্র গ্রেস তাকে দেখতে পারবে। হ্যারিস এরপর চার্চে খবর পাঠায় যে মাইকেলের বোন এসেছে, সে তার ভাইকে দেখতে চায়। এরপর দুজন রওনা হয় চার্চের দিকে। যেতে যেতে হ্যারিস গ্রেসকে বলে রোম থেকে আসা ফাদার ক্যারলের লাশ পাওয়া গিয়েছে চার্চের ভেতর, আর চার্চের বাইরে সমুদ্রের ধারে তার ভাইয়ের লাশ পাওয়া গিয়েছে। এই ঘটনার ব্যাপারে সবার ধারণা যে গ্রেসের ভাই মাইকেলই ফাদার ক্যারলকে মেরে নিজেকে নিজে শেষ করে দিয়েছে। গ্রেস বলে তার ভাই কাউকে মারতে পারে না, এমনকি নিজেকেও না। হ্যারিস তখন তাকে জিজ্ঞাসা করে যে তার ভাই এরকম চরমপন্থীদের চার্চে কি করে গিয়ে পৌঁছেছিল। গ্রেস বলে সে জানে না, অনেক বছর তাদের যোগাযোগ হয়নি। আর এরপর গ্রেস জিজ্ঞাসা করে সে চরমপন্থী বলতে কি বোঝাচ্ছে। উত্তরে হ্যারিস বলে এখানে সবাই এখনো পর্যন্ত নরবলি দেওয়ার মতো জিনিসে বিশ্বাস করে। এই তো কিছুদিন আগেই এক নান দাবি করেছিল যে সে শয়তানকে দেখেছে এবং এর জন্য সে নিজেই নিজের চোখ উপড়ে ফেলেছিল। এই সব কিছু শুনে গ্রেস বলে তার ভাই ছিল একজন ধার্মিক মানুষ, সে কোনো পাগল না। হ্যারিস জিজ্ঞাসা করে যে গ্রেস নিজে ধর্মের ব্যাপারে কিভাবে। গ্রেস জানায় সে কোনো ধর্মে বিশ্বাস করে না, সে মূলত একজন নাস্তিক ছিল। এখন তারা চার্চে গিয়ে পৌঁছায়। সেখানে গ্রেসের পরিচয় হয় মাদার সুপিরিয়রের সাথে।
মাদার সুপিরিয়র সেই বৃদ্ধা নান যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। মাদার সুপিরিয়র গ্রেসকে বলে সে যদি চায় তাহলে তাকে মাদার না ডেকে সে সিস্টারও ডাকতে পারে, তবে গ্রেস তাকে কিছু ডাকার ঝামেলায় যায় না। মাদার বলে খুবই দুঃখজনক পরিস্থিতিতে তাদের দেখা হচ্ছে, এই সব কিছু হচ্ছে শয়তানের চালে। তার ভাই মাইকেল শয়তানের দেখানো অন্ধকার পথে যাওয়ার আগে এখানকার সবার প্রিয় পাত্র ছিল। গ্রেস জিজ্ঞাসা করে মাদার নিজের চোখে তার ভাইকে নিজের জীবন নিতে দেখেছে কিনা। মাদার বলে সে নিজে থেকে সামনাসামনি কিছুই দেখেনি, তবে ঈশ্বর দেখেছে, তিনি তাদের উপর নজর রাখছেন। গ্রেস তখন রেগে গিয়ে বলে এসব কথা না বলে বরং তার ভাইয়ের সম্পর্কে বলতে। হ্যারিস গ্রেসের হয়ে মাদারের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং গ্রেসকে সাবধানে কথা বলতে বলে, তবে গ্রেস তার কথা গ্রাহ্য না করে সেখান থেকে উঠে চলে যায়। সে সেখানে গিয়েছিল যেখানে তার ভাইয়ের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল। এখানে আমরা দেখতে পাই মাদার সুপিরিয়রের হাত কেটে রক্ত পড়ছে, যে ব্যাপারটা অন্য কেউ দেখে না। অন্যদিকে যেতে যেতে হ্যারিস গ্রেসকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে, সে হঠাৎ রেগে গেল কেন। গ্রেস বলে সে নান একদমই পছন্দ করে না। হ্যারিস বলে নান পছন্দ না করলেও তাদের মাদার সুপিরিয়রকে রাগানো যাবে না, কারণ সে চাইলেই এই কেসটি তাদের হাত থেকে নিয়ে রোম পুলিশের হাতে ট্রান্সফার করতে পারে। এই চার্চ এবং তার জমি স্কটল্যান্ডের নয় বরং ভ্যাটিকান সিটির। কথা বলতে বলতে তারা সেই জায়গায় পৌঁছে যায় যেখানে মাইকেলের লাশ পাওয়া গিয়েছিল। গ্রেস বলে সে এখানে কিছুক্ষণ একা থাকতে চায়। হ্যারিস তাকে সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। গ্রেস পাথরের দেওয়াল থেকে নিচের দিকে তাকায় এবং সেখানে পানির স্রোত দেখতে পায়। এরপর গ্রেস চলে যায় লাশ কাটা ঘরে। ভাইয়ের লাশ দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তার একমাত্র ভাইটিও তাকে একা ছেড়ে চলে গেল, তার আর কেউই রইল না। গ্রেস অন্যদিকে ফিরে তার ভাইয়ের জিনিসপত্র দেখছিল, ঠিক তখনই পেছনে তার ভাইয়ের লাশ উঠে বসে, যে ব্যাপারটা গ্রেসও অনুভব করে। তাই সে পিছে ফিরে তাকায়। তখনই সেখানে সে মাইকেলের আত্মাকে দেখতে পায়, যে কিনা গ্রেসকে বলে এখনই এখান থেকে চলে যেতে, জায়গাটি নিরাপদ নয়। এই দৃশ্য দেখে গ্রেস সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। অজ্ঞান অবস্থায় গ্রেস ভাইয়ের কথাই ভাবছিল, কিভাবে ছোটবেলায় তার ভাই তাকে বিপদ আপদ থেকে রক্ষা করত। এখন জ্ঞান ফিরে আসলে সে তার সামনে এক নানকে দেখতে পায়, যে কিনা অদ্ভুত ভঙ্গিতে তাকে দেখে ছড়া কাটছে। কিছুক্ষণ পর সেখানে চলে আসে একজন ফাদার, যার নাম ফাদার রোমেরো। ফাদার রোমেরোকে দেখে সেই নানটি সেখান থেকে চলে যায়। রোমেরো বলে সেই এই দুর্ঘটনার তদন্ত করতে ভ্যাটিকান সিটি থেকে এসেছে। গ্রেস তাকে জিজ্ঞাসা করে সে হসপিটালে কি করছে। ফাদার তাকে জানায় সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই তাকে এখানে নিয়ে আসা হয়েছে। এখানে গ্রেস জানায় তার ভাইয়ের লাশ যেখানে পাওয়া গিয়েছিল সেখানে কাদামাটি ছিল, অথচ তার ভাইয়ের শরীর একদমই পরিষ্কার, সেখানে কাদামাটির কোনো চিহ্নই নেই। ফাদার তখন বলে অনেক সময় ময়নাতদন্তের আগে লাশ পরিষ্কার করে নেওয়া হয়। গ্রেস বলে তার চুলে কোনো বালি ছিল না, এমনটা হওয়ার তো কথাই নয়। একথা শুনে ফাদার তাকে আশ্বস্ত করে যে সে এই ব্যাপারটা পরীক্ষা করে দেখবে। এখন ওই সময় গ্রেস তার বিছানা থেকে নামতে চাইলে নার্স তাকে এসে বাধা দেয় এবং সেখানেই বিশ্রাম নিতে বলে। ফাদার জিজ্ঞাসা করে তার পরিবারে এমন কেউ আছে কিনা যাকে সে খবর দিতে পারবে। গ্রেস বলে তার পরিবারে কেউই নেই, তার মা মারা গিয়েছে এবং তার মায়ের হত্যার দায়ে তার বাবা জেলখানায় আছে। একথা শুনে ফাদার রোমেরো বলে সে তার পরিবারের জন্য প্রার্থনা করবে, তবে গ্রেস বলে তার পরিবারের প্রার্থনার কোনো প্রয়োজন নেই। ফাদার চলে যাওয়ার পর গ্রেস ঘুমানোর চেষ্টা করে। ঘুমের ভেতরেই সে অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে। সে স্বপ্নে তার শৈশবের নিজেকে সে দেখতে পায়, যার পিছু করছিল কিছু লোক। এমন ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় গ্রেসের। সে গোপনে হসপিটাল থেকে বেরিয়ে আসে এবং ক্যাব নিয়ে সোজা চলে যায় একটি পাহাড়ের ধারে। এই জায়গায় দাঁড়িয়ে ওই চার্চ দেখা যায় যেখানে তার ভাই কাজ করত। বিশেষ করে ওই জায়গাটি দেখা যায় যেখানে তার ভাইয়ের লাশ পাওয়া গিয়েছিল। এখন নিচে দাঁড়িয়ে গ্রেস চার্চের ওই অংশটি দেখতে থাকে। হঠাৎ করেই সে দেখতে পায় একের পর এক নান সেখান থেকে লাফিয়ে পড়ছে। এসব দেখে তার মাথা ঘুরে যায়। সে নিজেকে পানির ভেতরে আবিষ্কার করে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। আসলে এই সবকিছু গ্রেসের আরো এক ভয়ানক স্বপ্ন ছিল। এই মুহূর্তে সে ছিল ওই কনভেন্টের একটি ঘরে, তার গায়ে ছিল নানদের পোশাক। গ্রেস তড়িঘড়ি করে বিছানা থেকে নামে এবং আশেপাশে কেউ আছে কিনা খুঁজতে থাকে। তবে পুরো কনভেন্টটি আশ্চর্যজনকভাবে নিরিবিলি ছিল। সে কাউকেই সেখানে খুঁজে পায় না। এক সময় সে এক কম বয়সী নানকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং জিজ্ঞাসা করে মাদার সুপিরিয়র কোথায়।
মেয়েটি তার কথার জবাব না দিয়ে বরং চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। গ্রেস কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই খুঁজতে খুঁজতে একটি খাবারের ঘরে চলে যায়, যেখানে সব নানরা একত্রিত হয়েছিল দুপুরের খাবার খেতে। মাদার সুপিরিয়রও সেখানে খাবার পূর্বের প্রার্থনা করছিল। মাদারের প্রার্থনা শেষ হলে গ্রেস তাকে জিজ্ঞাসা করে তার কাপড় চোপড় কোথায়। মাদার তার কথার জবাব না দিয়ে বরং তাকে খেতে বসতে বলে। তবে গ্রেস খেতে না বসে বরং আবারও তার জিনিসপত্র খুঁজতে থাকে। গ্রেস রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করে তারা প্রমাণ গায়েব করে ফেলার চেষ্টা করছে না তো? তারা গ্রেসকে মিথ্যা বলেছে। মাদার জিজ্ঞাসা করে তারা কি মিথ্যা বলেছে। উত্তরে গ্রেস বলে তার ভাই মারা যাওয়ার আগে আঘাত পেয়েছিল, এই ব্যাপারটা তারা তার কাছ থেকে গোপন করেছে। মাদার জিজ্ঞাসা করে সেই কথা কিভাবে জানলো, সে কি দিব্য দৃষ্টিতে দেখেছে? এই প্রশ্ন শুনে গ্রেস চুপ হয়ে যায়। এরপর মাদার বলে এখানে তারা অনুশাসন নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করে, আর এখন তাদের খাবার সময়, তাই যেন গ্রেস তাদেরকে বিরক্ত না করে বরং তাদের সাথেই খেতে বসে। গ্রেস এই কথা শুনে খেতে বসে পড়ে এবং বলে তার ফোন ফেরত দিতে। মাদার তখন বলে তার ফোনটি সহ সে পানিতে পড়ে গিয়েছিল, তাকে একটি ট্যাক্সি ড্রাইভার উদ্ধার করে এখানে নিয়ে এসেছে। তার ফোনটি পাওয়া যায়নি, আর সব জিনিসপত্র ভিজে যাওয়ায় সেগুলো শোকাতে দেওয়া হয়েছে। এসব শুনে গ্রেস বেশ কিছুটা শান্ত হয় এবং বুঝতে পারে সে যে সাগরের কাছে দাঁড়িয়ে ওই দৃশ্যগুলো দেখেছিল সেটা কোনো স্বপ্ন ছিল না, বরং সে তখন জেগেছিল এবং সে সত্যিই ওই নানদেরকে ওইখান থেকে লাফ দিতে দেখেছিল। এখানে মাদার সুপিরিয়র বলে তার ভাই তার সম্পর্কে যা কিছু বলেছিল সেসব কিছুই সত্য নয়। তার ভাই বলেছিল গ্রেস খুবই শান্তশিষ্ট একজন মেয়ে, মাইকেল তাকে অনেক ভালোবাসতো, আর তার ধার্মিক না হওয়ার কারণে তার ভাই মনে মনে কষ্ট পেত। এই সময় সেখানে চলে আসে ফাদার রোমেরো। ফাদার তাকে জিজ্ঞাসা করে সে কেমন আছে। গ্রেস তার এই কথার জবাব না দিয়ে বরং বলে সে তার প্রশ্নের উত্তর জানতে চায়। ফাদার তাকে নিয়ে চলে যায় মাইকেলের লাশ খুঁজে পাওয়ার সেই জায়গাটিতে, অর্থাৎ সমুদ্রের ধারে। ফাদার এবার চার্চের ইতিহাস বলতে থাকে। 1200 শতকে তীর্থযাত্রীরা মিলে এই জায়গায় কিছু পাথরের ধর্মীয় স্থাপনা প্রতিষ্ঠা করেছিল। স্থাপনাগুলো সময়ের সাথে ভেঙে যায়, আর এরপর সেই স্থাপনার পাথর দিয়ে চার্চ তৈরি করা হয়। ধারণা করা হতো এই পাথরগুলো বেশ শক্তিশালী ছিল। যারা ওই পাথর থেকে চার্চের সৃষ্টি করেছিল তাদের চার্চে আলাদাই সম্মান ছিল। তবে কেউ কেউ বলতো তারা ভালো মানুষ নয়, চার্চের সবাইকে প্রভাবিত করে নাকি তারা তাদের নিজেদের কাজ করিয়ে নিত। এরপর ফাদার রোমেরো তাকে একটি চিহ্নের সামনে নিয়ে আসে এবং বলে পবিত্র এই চিহ্নটি তখন মানুষের পাপ মুক্তির জায়গা ছিল। এই চিহ্নকে সামনে রেখে সবাই তাদের যতগুলো পাপ করেছে তত পাপ পেছনে যেত, এতে করে নাকি তাদের পাপ মোচন হতো। গ্রেস বলে পেছনে যেতে যেতে নিশ্চয়ই তারা একসময় পাহাড়ের খাদ থেকে পড়ে মারা যেত। উত্তরে ফাদার বলে তাদের ঈশ্বর ধরে ফেলতো। এই কথার কোনো মানে গ্রেস বুঝতে পারে না। সে বুঝতে পারে না ঈশ্বর তাদেরকে ধরে ফেলতো এর মানে কি তাদেরকে বাঁচিয়ে নিত, নাকি তারা পাহাড় থেকে পড়ে মারা যেত এবং ঈশ্বরের কাছে চলে যেত। এখন এখানে ফাদার নিজেও চিহ্নটিকে সামনে রেখে তাতে কিস করে এবং 2 পা পেছায়। গ্রেস বুঝতে পারে ফাদার 2টি পাপের জন্য 2 পা পিছিয়েছে। ফিরে আসার সময় ফাদার তাকে বলে সে মাদারের সাথে কথা বলেছে এবং মাদার তাকে জানিয়েছে পবিত্রতার জন্যই মাইকেলের লাশকে তারাই পরিষ্কার করেছিল। এই ব্যাপারে সে ডিটেকটিভ হ্যারিসকেও জানিয়ে দিয়েছিল। ফাদার এও বলে সে এবং চার্চ সব সময় সত্যের পক্ষে কাজ করে, তারা গ্রেসের পাশেই থাকবে। ফাদার এবার হ্যারিসকে কিছু একটা দেখানোর জন্য নিয়ে যায় এবং দূর থেকে মাদার তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ফাদার গ্রেসকে একটি বক্স দেয় যেখানে মাইকেলের জিনিসপত্র ছিল। ফাদার বলে কেউ দেখার আগে গ্রেস যতক্ষণ চায় তার ভাইয়ের জিনিসপত্রগুলো দেখতে পারে। এখন এখান থেকে ফাদার চলে যাওয়ার পর গ্রেস তার ভাইয়ের জিনিসপত্রের ভেতরে একটি ডায়েরি খুঁজে পায়, যাতে অদ্ভুত একটি ভাষায় কিছু একটা লেখা আছে এবং অদ্ভুত সব ছবি আঁকা আছে, যেমন একটি তালার ছবি, অদ্ভুত কোনো অশরীরী প্রাণীর ছবি। ডায়েরির কয়েকটা লাইন গ্রেস পড়ে, যেখানে গ্রেস সম্পর্কেই লেখা ছিল। মাইকেল গ্রেস সম্পর্কে লিখেছিল গ্রেসকে দত্তক নেওয়ার পর সে সব তার অতীতের কথা ভুলে গিয়েছিল, তবে তার কোনো একটি ক্ষমতা ছিল। সে এমন অদ্ভুত জিনিস দেখতে পেত যা অন্য কেউ দেখতে পেত না। গ্রেস খুব বিশেষ একজন মানুষ ছিল। তখনই গ্রেসের মনে পড়ে যায় তার অতীতের কথা। এক রাতে ছোট্ট গ্রেস তার ঘুম ভাঙতেই তার মাকে কারোর সাথে কথা বলতে শুনেছিল। তার মাকে কেউ একজন বলেছিল নৌকা ভেঙে গিয়েছে এবং তারা খুব খারাপ কোনো খবর শুনতে পায়। এই খবর শুনে তার মা কাঁদতে শুরু করে। কার নৌকা ভেঙেছে সেই সম্পর্কে আমরা এখনই জানতে পারি না।
গ্রেসের এসব কথা মনে পড়ে এবং ভাইয়ের কথা মনে পড়ে যায়। এতে করে তার ভীষণ মন খারাপ হয়। সে ডায়েরি রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তখনই আয়নায় দেখতে পায় কেউ একজন হেঁটে যাচ্ছে। দরজা খুলে করিডোরের দিকে যেতে কাউকে সে দেখতে পায়। পুরো করিডোরে অথচ কেউই ছিল না। বাইরে আসলে একজন নান ছিল, যে কিনা মাদার সুপিরিয়রের কাছে যাচ্ছিল। মাদারের কাছে গিয়ে নানটি তাকে বলে এরই মধ্যে গ্রেস দুবার অজ্ঞান হয়ে পড়েছে। খুব সম্ভবত সে ওইসব কিছু চোখের সামনে দেখতে শুরু করেছে। এই সময় সেখানে ফাদার রোমেরো চলে আসে। সে ওই নানকে ধমক দিয়ে বলে সে কি ভেবেছে পুলিশকে ফাঁকি দিতে পারবে। নান বলে সে পুলিশকে ফাঁকি দেয়নি, বরং সত্যি কথা বলেছে। একথা শুনে ফাদার রোমেরো রেগে গিয়ে বলে দুজন ফাদারকে শয়তান মেরে ফেলেছে। এই সত্য পুলিশ কিভাবে গ্রহণ করবে? এই চার্জ যদি এত খ্যাতি সম্পন্ন না হতো তাহলে এই নানের পুলিশকে মিথ্যা বলার জন্য জেল হয়ে যেত। তখনই মাদার সুপিরিয়র ফাদারকে বলে তার উচিত হয়নি ওই মেয়েটির কাছে ডায়েরিটি দিয়ে দেওয়া। ফাদার এবার চিৎকার করে বলে উপরে সৃষ্টিকর্তা একজন এবং নিচে সে একজন, তারাই পারে ঠিক করতে মেয়েটির সাথে কি হবে। মেয়েটির সিদ্ধান্ত একমাত্র ফাদার রোমেরোই নিবে। ফাদার সুপিরিয়র তাও বলে সে ওই মেয়েটিকে ছোট করে দেখছে, তারা এতে করে বিপদে পড়বে। অন্যদিকে গ্রেসকে দেখা যায় যে কিনা তার ভাইয়ের ডায়েরিটি পড়ছিল। তখনই তার অতীতের এক ঝলক মনে পড়ে। সেই রাতে যখন সে তার বাবার বিপদের কথা শুনতে পেয়েছিল, তখন বিছানায় বসে প্রার্থনা করছিল যে তার বাবা যেন বেঁচে যায় এবং তাদের কাছে ফিরে আসে। তখনই সে কারোর শব্দ শুনতে পায় এবং জানালা দিয়ে বাইরে তাকায়। সে নিজের ঘরের ভেতর কারোর উপস্থিতি টের পায়। দৃশ্য বর্তমানে আসলে গ্রেস আবারও তার জানালার বাইরে কারোর চিৎকার শুনতে পায়। দেখা যায় একজন নান বাইরে ছুটতে ছুটতে চিৎকার করছে এবং সাহায্য চাইছে। গ্রেস ওই মেয়েটিকে সাহায্য করার জন্য নিজের ঘর থেকে বের হয়ে যায়। সে হাঁটতে হাঁটতে অনেকটুকু এগিয়ে যায়, তবে সে কাউকেই খুঁজে পায় না। এভাবে হাঁটতে হাঁটতে সে এমন এক জায়গায় চলে যায় যেখানে অনেকগুলো মূর্তি রাখা ছিল। মেঘ নামের ওই নানটি দাঁড়িয়ে ছিল সেখানে। খুব সম্ভবত সেই এতক্ষণ যাবৎ সাহায্যের জন্য চিৎকার করছিল। মেঘ হলো সেই নান যার সাথে এই চার্চে আসার পর প্রথম গ্রেসের পরিচয় হয়েছিল। মেঘ এখানে কাঁদতে কাঁদতে প্রার্থনা করছিল আর তাকে পথ দেখাতে বলছিল। গ্রেস তাকে ডাক দিতেই মেঘ তার দিকে ফিরে তাকায় আর একটি ছুরি দিয়ে নিজের হাতের রগ কেটে দেয়। তখনই পেছন থেকে কেউ একজন এসে গ্রেসকে চমকে দেয়। হতভম্ব হয়ে গ্রেস দেখে তার পেছনে মেঘই দাঁড়িয়ে আছে আর সে সম্পূর্ণরূপে সুস্থ। তার সামনে যেখানে এতক্ষণ যাবৎ মেঘ ছিল সেখানে কেউই নেই। নিজেকে সামলে নিয়ে গ্রেস মেঘকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। মেঘ নিজের মনে বলতে থাকে সে খুব অবাক হয়েছে এটা দেখে যে গ্রেস এই জায়গাটি খুঁজে পেয়েছে। এই জায়গাটি মেঘের একার। তার যখনই মন খারাপ হয় বা মনে আজে বাজে চিন্তা আসে তখনই সে এখানে চলে আসে। এখানে থাকা মূর্তিগুলো ভালো মানুষ হতে তাকে সাহায্য করে। তার ধারণা সে খুবই খারাপ একজন মেয়ে। গ্রেস বলে তার ধারণা একদমই ভুল। এরপর গ্রেস মেঘকে বলে তার একটি জরুরি ফোন করার দরকার। মেঘ তাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে কিনা। মেঘ গ্রেসকে এমন একটি ঘরে নিয়ে যায় যেখানে একটি ফোন রাখা ছিল। গ্রেস কল করে তার বন্ধু ডক্টর জনকে। জন তাকে জিজ্ঞাসা করে সে কোথায় ছিল, এতদিন কেন ফোন ধরছিল না, সে কোথায় তা কেউই জানে না, এসব কি হচ্ছে। গ্রেস তখন বলে তার ভাই খুন হয়েছে এবং সে এখন স্কটল্যান্ডে আছে। গ্রেস ডক্টর জনকে জিজ্ঞাসা করে দুশ্চিন্তা থেকে হ্যালুসিনেশন এবং বারবার অজ্ঞান হয়ে যাওয়ার ব্যাপারটা হতে পারে কিনা। জন তখন বলে কিছু ক্ষেত্রে হতেই পারে। হঠাৎ করেই পেছন থেকে গ্রেসকে মাদার সুপিরিয়র ডাক দেয় এবং জিজ্ঞাসা করে তার সাহায্যের দরকার কিনা। গ্রেস তখন তড়িঘড়ি করে ফোনটি রেখে দেয়। মাদার সুপিরিয়র তাকে বলে সে যা কিছু দেখেছে সবকিছু তার অতীত এবং ভবিষ্যতের ঝলক। তাই গ্রেসকে মাদার সব কথা খুলে বলতে বলে। তবে গ্রেস মাদারকে তার কাছ থেকে দূরে থাকতে বলে এবং নিজের ঘরে চলে যায়। এরপর মাদারের সাথে কথা বলতে আসে অফিসার হ্যারিস। হ্যারিস মাদারকে জিজ্ঞাসা করে ক্যারলের লাশও সেখানেই পড়েছিল, তবুও মাদার সুপিরিয়র কেন শুধুমাত্র মাইকেলের লাশই পরিষ্কার করেছিল। মাদার বলে মাইকেলের লাশ ছোট ছোট কাকড়া খেয়ে ফেলছিল, তাই তাকে ঈশ্বরের কাছে প্রেরণাযোগ্য করার জন্যই তার দেহ পরিষ্কার করতে হয়েছিল। হ্যারিস জিজ্ঞাসা করে এত ভারী একজন যুবকের লাশ মাদার একা কিভাবে পরিষ্কার করেছে। মাদার জিজ্ঞাসা করে হ্যারিস তাকে সন্দেহ করছে কিনা। হ্যারিস বলে তার ধারণা মাদার মিথ্যা বলছে এবং আদালতে গেলে এই
সবকিছু খুব সহজেই প্রমাণ হয়ে যাবে। মাদার যদি কাউকে বাঁচানোর চেষ্টা করে থাকে তাহলে সে যেন তা না করে, কারণ এতে করে তার জেলও হতে পারে। মাদার সুপিরিয়র বলে ঈশ্বর এবং শয়তানের মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে। আধার এবং আলোর এই লড়াইয়ের শাস্তি মাদার সুপিরিয়র কেন পাবে? এখন অন্যদিকে গ্রেস হাঁটতে হাঁটতে একটি চার্চে গিয়ে পৌঁছায়, যেখানে দেওয়ালের চারিদিকে অদ্ভুত সব পেন্টিং ছিল। গ্রেস অবাক হয়ে সেই পেন্টিং গুলোই দেখছিল। তখনই সেখানে ফাদার রোমেরো চলে আসে। সে গ্রেসকে পেন্টিং গুলো দেখতে দেখে বলে শয়তান মানুষকে নানানভাবে প্রতারিত করতে পারে, তাই মাদার সুপিরিয়র সবাইকে খুব ভালোভাবে দেখাশোনা করে। ফাদার গ্রেসকে জিজ্ঞাসা করে তার রাতে ঠিকমতো ঘুম হয়েছিল কিনা। গ্রেস সম্মতি জানালে ফাদার এবার জিজ্ঞাসা করে সে তার ভাইয়ের জিনিসপত্র সব দেখেছে কিনা। গ্রেস বলে সে তার ভাইয়ের জিনিসপত্রগুলো দেখেছে, সেই সাথে ওই ডায়েরিটিও দেখেছে। ফাদার রোমেরো বলে খুব সম্ভবত কোনো প্রাচীন ভাষায় এই ডায়েরিটি লেখা। গ্রেস বলে কোনো প্রাচীন ভাষা নয়, বরং তাদের ছোটবেলায় তৈরি করা নিজেদের একটি গোপন কোড ল্যাঙ্গুয়েজে এটা লেখা। হয়তোবা তার ভাই এই ভাষায় ডায়েরিটি লিখেছিল কারণ সে চাইছিল তার বোন ছাড়া আর কেউই এটা না পড়ুক। কথা বলতে বলতে ফাদার এবং গ্রেস বাগানে আসে। ফাদার বলে সে গ্রেসের পরিবার সম্পর্কে যা কিছু শুনেছে তা থেকে বোঝা যায় সে ছোটবেলা থেকে একের পর এক মানসিক কষ্ট পেয়ে চলেছে। গ্রেস বলে সবাই একে একে তাকে ছেড়ে চলে গিয়েছে, এখন তার কাছে আছে শুধুমাত্র তাদের স্মৃতি। ফাদার বলে ওই ডায়েরিটি হয়তোবা তার এইসব দুঃখ ভুলতে তাকে সাহায্য করবে। ফাদার কোনো কারণে বারবার চাইছিল গ্রেস ডায়েরিটি পড়ুক। দুজন যখন কথা বলছিল তখনই দূর থেকে একজন নান তাদেরকে দেখছিল। এই নানটির একটি চোখে ব্যান্ডেজ লাগানো ছিল, খুব সম্ভবত সেই শয়তান দেখে নিজের চোখ নিজেই উপড়ে ফেলেছিল। এরপর গ্রেসকে আবারও তার ভাইয়ের ডায়েরিটি নিয়ে বসতে দেখা যায়। সে ওই ডায়েরির থেকে কিছু কিছু লেখা নিজের ডায়েরিতে তুলে রাখছিল। দৃশ্য আবারও অতীতে যায় এবং গ্রেসের বাবাকে দেখা যায়। কেউ একজন তার বাবাকে বলছে সে অনেক ভাগ্যবান, ওই তুফান থেকে ফিরে এসেছে। গ্রেসের বাবা কোনো মতে ওই লোককে সেখান থেকে সরিয়ে নিজের ঘরে চলে আসে। গ্রেসের বাড়িতে আমরা এক অদ্ভুত দৃশ্য তখন দেখতে পাই। গ্রেস এবং মাইকেলকে ছোট ছোট দুটি খাঁচায় বন্দি করে রাখা হয়েছিল। তাদের দেখে মনে হচ্ছিল অনেকদিন ধরেই তারা এইভাবে বন্দি। গ্রেস তার বাবাকে ডেকে বলে যে সে টয়লেটে যেতে চায়। গ্রেসের বাবা তার চুল ধরে টেনে খাঁচা থেকে বের করে এবং টয়লেটে নিয়ে যায়। টয়লেটে যাওয়ার পথে গ্রেস একটি খাঁচার সামনে একটি চাবি ফেলে যায়। আমরা দেখতে পাই এই খাঁচার ভেতর বন্দি রয়েছে গ্রেসের মা। খুব সম্ভবত গ্রেসের বাবাই তাদের তিনজনকে এইভাবে বন্দি করে রেখেছে। এখন গ্রেসের বাবা তাকে নিয়ে উপরে গেলে গ্রেসের ফেলে যাওয়া চাবিটি নিয়ে গ্রেসের মা তার খাঁচার তালাটি খুলে ফেলে এবং দৌড়ে বেরিয়ে পড়ে। গ্রেসের বাবা তা দেখে ফেলে এবং তার পেছনে ছুটতে থাকে। গ্রেস যায় তাদের ঘরে এবং মাইকেলকে খাঁচা থেকে বের করার চেষ্টা করে। তখনই সে বাইরে তার মায়ের চিৎকার শুনতে পায়। জানালা দিয়ে তাকাতেই গ্রেস দেখতে পায় তার বাবা একের পর এক ছুরিকাঘাতে তার মাকে মেরে ফেলছে। ছোট্ট মাইকেল বারবার জিজ্ঞাসা করতে থাকে বাইরে কি হচ্ছে, কিন্তু গ্রেস তার কোনো কথারই জবাব দিতে পারে না। গ্রেস দ্রুত তার ভাইকে রেখে লুকিয়ে পড়ে। গ্রেসের বাবা তাকে খুঁজতে থাকে এবং এক সময় খুঁজেও পায়, তবে তার সাথে কি করে সেটা আমাদেরকে দেখানো হয় না, কেননা দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা গ্রেসকে দেখতে পাই যে কিনা একটা প্রাচীন পুস্তক পড়ছিল, যাতে ওই ভাস্কর্য সম্পর্কে সব লেখা আছে। পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়। অন্য নানরা তাকে নিজের ঘরে যাওয়ার জন্য তাড়া দেয়। গ্রেস উঠতেই যাবে, ঠিক তখনই সে দেখতে পায় প্রাচীন সেই বইতে তার ছোটবেলার কোড ল্যাঙ্গুয়েজের কিছু একটা লেখা আছে, যা দেখে গ্রেস বুঝতে পারে যে এটা নিছক তাদের তৈরি ভাষা নয়, বরং বহু প্রাচীন একটি সত্যিকারের ল্যাঙ্গুয়েজ। এটা দেখে গ্রেস আবারও বসে পড়ে এবং সেটা পড়তে শুরু করে। সেখানে লেখা আছে যারা ওই ভাস্কর্য পাহারা দিত তারাই নাইট অফ মর্নিং স্টার নামে পরিচিত ছিল। তারা একটি বাচ্চা মেয়েকে বন্দি করে যে কিনা শয়তানের আশ্রয় হিসাবে পরিচিত ছিল। ফ্ল্যাশব্যাক থেকে আমরা দেখতে পাই একটি খাঁচায় করে ছোট্ট একজন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে, যার মুখে একটি অদ্ভুত মুখোশ দেওয়া আছে। এরকম একটি দৃশ্য গ্রেসও নিজের স্বপ্নে দেখেছিল। বই বন্ধ করলে গ্রেস দেখতে পায় আশেপাশে কেউই নেই। গ্রেস ধীরে ধীরে এগিয়ে যায় এবং হঠাৎই বেসমেন্টে কিছু শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে গ্রেস একটি কাঠের পাটাতন দেখতে পায়। তার চোখের সামনে ভেসে ওঠে কিভাবে করে তার ভাইকে এই পাটাতনের উপর চাপা দিয়ে ওই চার্চে অত্যাচার করে মারা হয়েছিল। হঠাৎ করেই সেখানে এক নান চলে আসে, যার হাতে একটি ছুরি ছিল। নান গ্রেসকে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য তৈরি হতে বলে এবং তার দিকে একটি
এবং তার দিকে একটি ছুরি নিয়ে এগিয়ে যায়। হঠাৎই অদৃশ্য কোনো এক শক্তি এসে ওই নানকে বাধা দেয় এবং তারই ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। ক্রিস হতভম্ব হয়ে তাকিয়ে থাকে এবং তখনই সেখানে চলে আসে মেঘ। পরবর্তী দৃশ্যে আমরা গ্রেসকে হ্যারিসের সাথে দেখতে পাই। হ্যারিস তাকে জিজ্ঞাসা করে সে যেখানেই যাচ্ছে সেখানেই মানুষ মারা যাচ্ছে। প্রথমে তার মা, এরপর তার ভাই, আর এখন একজন নান। এমন কেন হচ্ছে? এছাড়াও গ্রেস তাকে আগে জানায়নি কেন যে সে এই চার্চে আগেও এসেছিল, যে ব্যাপারটা হ্যারিস তার ডায়েরি পড়ে জেনেছে। একথা শুনে গ্রেস বলে তাহলে তো তার এটাও জানার কথা যে তার ভাই এখানে এসেছিল একটি ভাস্কর্য খোঁজার জন্য। মাইকেলকে ব্যবহার করে চার্চের মানুষ এই ভাস্কর্য খুঁজে বের করতে চেয়েছিল এবং খুঁজে বের করতে না পারায় তারা মাইকেলকে মেরে ফেলেছে। হ্যারিস তার কোনো কথাই বিশ্বাস করে না এবং তাকে বন্দি করে রাখে। সাথে বন্দি করে রাখা হয় মাদার সুপিরিয়রকে। সে তার স্থলে বসে প্রার্থনা করছিল। হ্যারিস এসে গ্রেসকে বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে একজন নান ছিল যে কিনা বলেছে ওই নান নিজেকেই নিজে মেরে ফেলেছে। গ্রেস বলে এসব কিছু মিথ্যা কথা। হ্যারিস বলে তার কিছুই করার নেই, তারা এখন গ্রেসকে ছেড়ে দিতে হবে। সে যেন বাড়ি ফিরে যায় এবং ভাইয়ের জন্য শোক করতে থাকে। গ্রেস বলে তার এই থানায় মাদার সুপিরিয়র আছে যে কিনা নিজেই তার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। হ্যারিস যেন তাকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে। হ্যারিস বলে সে তাই করার জন্যই মাদার সুপিরিয়রকে এখানে রেখে দিয়েছে। এখন এই জেল থেকে ছাড়া পেয়ে গ্রেস চলে যায় অন্য জেলে তার বাবার সাথে দেখা করতে। গ্রেস এখানে তার পালক বাবাকে বাবা বলে ডাকলে লোকটি বলে ওঠে সে তার বাবা নয়, তার আসল বাবা নিশ্চয়ই নরকে রয়েছে। গ্রেস তবুও লোকটিকে বাবা বলে ডাকতে থাকে এবং বলে সে তার সাথে এমনটি কেন করেছে। তাকে ঠিকমতো খাবার দেয়নি, খাঁচায় বন্দি করে রেখেছে। লোকটি বলে সে এইসব কিছু করেছে বাকি সবার নিরাপত্তার জন্য। গ্রেসের উপর শয়তানের ছায়া ছিল, তাই অন্যদের বাঁচাতে সে গ্রেসকে এভাবে বন্দি করে রাখত। গ্রেস তাকে জানায় মাইকেল মারা গিয়েছে। একথা শুনে লোকটি ভীষণভাবে ভেঙে পড়ে। সে বলে মাইকেলকে যেন সে ঠিক ওইভাবে ফিরিয়ে না আনে যেভাবে সে ছোটবেলায় ঝড়ের রাতে তাকে ফিরিয়ে এনেছিল। একথা শুনে গ্রেস হতভম্ব হয়ে যায়। তখন লোকটি জানায় সেই ঝড়ের রাতে গ্রেস তাকে বাঁচাতে কারোর কাছে প্রার্থনা করেছিল যাতে করে সুস্থভাবে সে ফিরে আসে। সে ওই প্রার্থনা কোনো ঈশ্বরের কাছে করেনি, বরং অন্য কিছুর কাছে করেছিল, যে জিনিসটি তাকে নরক থেকে ফিরিয়ে এনেছিল। কিন্তু এরপর থেকে সে পুরোপুরিভাবে পরিবর্তিত হয়ে গিয়েছিল, যে কারণে সে নিজের হাতেই নিজের স্ত্রীকে মেরেছিল। সবকিছু শুনে গ্রেস হতভম্ব হয়ে যায়। তখন গ্রেসের পালক বাবা বলে যে 10 বছর বয়সে সে গ্রেসকে খুঁজে পেয়েছিল সমুদ্রের ধারে। কেউ তাকে সমুদ্রে ফেলে চলে গিয়েছিল যাতে করে সে ডুবে যায়। তবে গ্রেস তো কিছুতেই মারা যায় না। সে যেখানে যায় সেখানে মৃত্যু এবং ধ্বংসযজ্ঞ চলতে থাকে। গ্রেস সেদিন চাইলে তার মাকে বাঁচাতে পারত, তবে সে বাঁচায়নি, কারণ সে চাইছিল যাতে করে তার বাবা জেলখানায় বন্দী হয়ে যায়। এই বলে গ্রেসের বাবা চিৎকার করে তাকে বলে সে যেন বেরিয়ে যায়। গ্রেস কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। চার্চের দৃশ্য দেখানো হলে দেখা যায় ফাদার রোমেরো সব নানদের উপর করে শুয়ে কোনো একটা রিচুয়াল করছে। এদিকে গ্রেস সরাসরি ফিরে যাচ্ছিল চার্চে। তার শুধুমাত্র তার মা এবং ভাইয়ের কথাই মনে পড়ছিল। অন্যদিকে থানায় হ্যারিস মাদার সুপিরিয়রকে জিজ্ঞাসাবাদ করছিল। মাদার সুপিরিয়র বলে মাইকেল বোকা কোনো ছেলে ছিল না, বরং ঈশ্বরের খাঁটি সেবক ছিল। সে ওই ভাস্কর্য খুঁজে বের করেছিল। ভাস্কর্য আসলে কোনো বস্তু ছিল না, এটি ছিল একটি জ্যান্ত মানুষ, এবং এই মানুষটি আর কেউ নয় বরং গ্রেস নিজে। এটা গ্রেস নিজেও জানে। গ্রেসের শুদ্ধিকরণ করার মাধ্যমে তারা ওই খারাপ জিনিসটাকে বন্দি করতে পারবে, আর এটা যদি করা না হয় তাহলে গ্রেস খুব মারাত্মক আকার ধারণ করবে। অন্যদিকে গ্রেসকে দেখা যায় যে কিনা চার্চে গিয়ে ফাদারকে খুঁজতে থাকে। তখনই তার দেখা হয় মেঘের সাথে। মেঘ বলে ফাদার রোমেরো বলেছে তাদের ধ্বংসের কারণ হবে গ্রেস। তখনই পেছন থেকে চোখে ব্যান্ডেজ বাঁধা ওই নান তার উপর হামলা করে। তবে এবারও ওই অদৃশ্য কিছু তাকে আটকে দেয়। মেঘ তখন ভয় পেয়ে চিৎকার করে ওঠে এবং ওই জিনিসটি চলে এসেছে বলে ছুটে পালাতে থাকে। গ্রেস তার পেছন পেছন যায় এবং বলতে থাকে সে মেঘের কিছুই করবে না। তবে মেঘ তার কোনো কথাই শোনে না। সে তার বিশেষ জায়গাটিতে চলে আসে এবং একটি ছুরি হাতে তুলে নেয়। এরপর সে নিজেকেই নিজে বলতে থাকে যে সে কিছুতেই ওই খারাপ জিনিসটাকে তার উপর কবজা করতে দিবে না। একথা বলেই সে নিজের হাতের রক কেটে ফেলে এবং সেখানেই মারা যায়। এই দৃশ্য
দৃশ্যটিও গ্রেস তার কল্পনায় দেখেছিল, অর্থাৎ মাদার সুপিরিয়র ঠিকই বলেছিল, সে যা কিছু দেখে সেগুলো কিছুই কল্পনা নয়, বরং সে ভবিষ্যৎ অথবা অতীতের ঝলক দেখে। এখন গ্রেস মেঘকে জিজ্ঞাসা করে সে এটি কি করে ফেললো। তখন মেঘ অনুরোধ করে বলে তাকে বাঁচাতে। একথা বলে মেঘ সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে একটি আয়নাতে গ্রেস নিজেকে দেখতে পায়, যার গায়ে নানের পোশাক ছিল এবং তার পুরো শরীর রক্তে মাখা। এটা দেখে গ্রেস আর এক মুহূর্তও দেরি করে না, সে তখনই সেখান থেকে বেরিয়ে চলে যায় সেই ঘরটিতে যেখানে সব নানদের নিয়ে ফাদার রোমেরো জড়ো হয়েছিল। সে ফাদারের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে তার বাবা যা বলেছে সবই সত্যি, তার ভেতরে কিছু একটা আছে। সে সবকিছু আগে থেকে দেখতে পারলেও সে কোনো কিছুই থামাতে পারছে না। গ্রেস ফাদারকে জিজ্ঞাসা করে ফাদার এই সব কিছু বন্ধ করতে পারবে কিনা। ফাদার তার হাত ধরে তোলে এবং তাকে তাদের দলে যোগ দিতে বলে, এতেই তার সব সমস্যার সমাধান হবে। এরপর সব নানরা মিলে গ্রেসকে মাথার উপর তুলে ধরে এবং তাকে নানের মতো পোশাক পরিয়ে দেয়। ফাদার রোমেরো চিৎকার করে মাইকেলকে ডাকতে থাকে তাদেরকে সাহায্য করার জন্য। ফাদার এখানে মাইকেলকে দেবদূত বলে সম্বোধন করে। প্রার্থনা শেষ করে সব নানরা তাকে নামিয়ে নেয় এবং ফাদার তাকে জিজ্ঞাসা করে সে ঈশ্বর দ্বারা শুদ্ধ হতে চায় কিনা। গ্রেস বলে সে শুদ্ধ হতে চায়, যা শুনে তখনই ফাদার নানদেরকে শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করার আদেশ দেয়। মেঝের পাটাতন তুলে সেখানে থাকা একটি গর্তের মধ্যে গ্রেসকে ঢুকিয়ে দেওয়া হয় এবং গর্তের মুখ বন্ধ করে দেওয়া হয়। গ্রেস এতে করে বেশ ভয় পেয়ে যায়, তার শুধুমাত্র অতীতের ঝলক মনে পড়তে থাকে। আর ঠিক তখনই হঠাৎ করে উপর থেকে একটি সূক্ষ্ম ক্রুচ এসে নিচেই পড়ে এবং সরাসরি ঢুকে যায় ফাদারের পিঠের মধ্যে। গ্রেস গর্ত থেকে বেরিয়ে আসে এবং ফাদার তাকে বলে তার ভেতর শয়তানের বাস রয়েছে, যে কারণে এই সব কিছু হচ্ছে। তার উচিত তার ভাইয়ের কাছে এবং সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া। গ্রেস এইসব দেখে কি করবে তা কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে গ্রেসকে খুঁজতে অফিসার হ্যারিস চলে আসে চার্চে। সে তাকে কোথাও খুঁজে না পেয়ে সেই সমুদ্রের ধারের পাহাড়ের চূড়ায় চলে যায়, যেখানে মাইকেলের লাশ পাওয়া গিয়েছিল। সেখানে গিয়ে হ্যারিস দেখতে পায় ওই চিহ্নটিকে সামনে রেখে গ্রেস এক পা করে পেছনের দিকে যাচ্ছে। হ্যারিস তাকে কিছু করতে মানা করে, তবে গ্রেস একটুও তার কথা শোনে না, বরং সে একসময় পেছনের দিকে ঝাঁপিয়ে পড়ে। পড়তে পড়তে তার চোখের সামনে সব ভীষণ আসতে থাকে। সে দেখতে পায় অতীতে তার আশেপাশে যতবার কোনো কিছু সে অনুভব করেছে তা আসলে অন্য কিছু নয়, বরং সে নিজেই ছিল। অর্থাৎ তার ভেতরের ওই খারাপ শক্তিটি ছিল। নানদের হাত থেকে তাকে বিভিন্ন সময় যে অদৃশ্য শক্তিটি বাঁচিয়েছিল সেটিও সে নিজেই ছিল। এই সব কিছু ঝলক এখন তার চোখের সামনেই ভাসছিল। সে এটাও জানতে পারে যে শৈশবে তার গাড়ির অ্যাক্সিডেন্টও করিয়েছিল তার ভেতরেরই শক্তি। এমনকি মাইকেলকে যখন মাদার সুপিরিয়র লাফিয়ে পড়তে বলেছিল তখনও সেখানে পৌঁছে গিয়েছিল গ্রেস। মাদার তাকে দেখতে না পারলেও তাকে অনুভব করতে পেরেছিল, যে কারণে মাদার সেদিন বলেছিল শয়তানকে মারতে গিয়ে মাইকেল নিজেকে নিজে শেষ করে দিয়েছিল। তবে ওই দিন গ্রেস তো মাইকেলকে মারতে নয় বরং তাকে বাঁচাতে গিয়েছিল। মাইকেল তাকে দেখেছিল এবং সে বলেছিল সে জানতো গ্রেস তাকে ঠিকই বাঁচাতে আসবে। গ্রেস মাইকেলকে লাফিয়ে পড়তে মানা করে, তবে মাইকেল বলে তাকে এই কাজটি করতেই হবে। এই কাজ করলে ঈশ্বর তাকে আশ্রয় দেবে, তা না হলে সে তাকে কোনো আশ্রয় দিবে না। একথা বলেই মাইকেল লাফিয়ে পড়ে। চোখের সামনে এই সকল ভীষণ দেখার পর একসময় গ্রেস পড়ে যায় নিচে এবং উপর থেকে হতভম্ব হয়ে হ্যারিস তাকে দেখতে থাকে। এদিকে মাদার সুপিরিয়রকে আবারও গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। অসুস্থ ফাদার রোমেরো জরুরি ভিত্তিতে রোমে চলে যাওয়ায় তাকে খুঁজে পাওয়া যায় না। হ্যারিস জিজ্ঞাসা করতে থাকে তারা কেন গ্রেসকে নিজেকে শেষ করে দিতে বাধ্য করেছিল। মাদার বলে গ্রেস মারা যায়নি, বরং সে বেঁচে আছে। তার শক্তি এত সহজে শেষ হবার নয়, তার ওই খারাপ শক্তি কখনোই তাকে মারা যেতে দিবে না। এদিকে সত্যিই আমরা দেখতে পাই গ্রেস বেঁচে আছে। সে ডক্টর জনের সাথে বেশ হাসি খুশি ভাবেই কথা বলছে, যেন কিছুই ঘটেনি। আর এর একটা বিশেষ কারণ আছে। এখানে তাদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি স্কটল্যান্ড থেকে ফিরে আসার পর গ্রেস তার অতীতের সবকিছু ভুলে গিয়েছে, আর এর জন্যই সে এখন থেরাপি নিচ্ছে। এখানে জন জানায় যে তাদের সেই পুরনো রোগী অর্থাৎ মিসেস স্টোর চোখ অলৌকিকভাবে ঠিক হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই কি করে গ্রেসের মধ্যে থাকা সেই নানটি মিসেস স্টোর চোখ হাত দিয়ে ঠিক করে দিয়েছিল, যে ব্যাপারটা ডক্টর জন তো দূরের কথা
এমনকি গ্রেস নিজেও জানতো না। এখন জনের সাথে কথা বলে গ্রেস বের হলে তার কাছে চলে আসে মাদার সুপিরিয়র। সে এবার হাল ছেড়ে দিয়েছিল। সে ঠিক করে নিয়েছিল যে সে গ্রেসকে শেষ করে দিবে, কেননা গ্রেস হচ্ছে স্বয়ং ইবলিসের সন্তান। আর যদি খ্রিস্টান ধর্ম অনুযায়ী বলা হয় তাহলে গ্রেস হলো নরকের রাজা লুসিফারের সন্তান। এই কারণেই মূলত সেদিন তার পালক বাবা বলেছিল যে তার আসল বাবা নরকে রয়েছে। যেহেতু তার পালক বাবা মারা গিয়েছিল তাই সে জেনে গিয়েছিল যে আসলে গ্রেস কার সন্তান। সেই সাথে সে এটাও জানতো যে গ্রেসের ওই দিনকার উইশ তার স্বয়ং বাবাই পূরণ করেছিল, অর্থাৎ লুসিফারই তার উইশ পূরণ করে তার পালক বাবাকে তার কাছে ফিরিয়ে দিয়েছিল। যেহেতু তার পালক বাবা নরক থেকে এসেছিল এই কারণেই সে ওরকম হিংস্র হয়ে গিয়েছিল। প্রাচীনকাল থেকে